নমস্কার। এখন আপনাদেরকে গল্প পাঠ করে শোনাচ্ছি টাকার লোভের ফাঁদে। আমি শিল্পী। গরিব মা-বাবার ঘরে জন্মেছি। ৫ বোন ১ ভাইয়ের মধ্যে আমি তৃতীয়। একটা পুত্র সন্তান লাভের জন্য আমার মা-বাবা ৫টা কন্যা সন্তান জন্ম দিয়ে তবেই না একটা পুত্র সন্তান লাভ করেছে। ৫টা কন্যা সন্তান জন্মের পরও আমার মা-বাবা কোনোদিনও দুঃখ করেনি। কারণ আমরা সব বোনই এত বেশি সুন্দরী ছিলাম যে মা-বাবার ধারণা ছিল সহজেই ভালো করে আমাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। ভাড়ায় ট্যাক্সি চালক গরিব বাবার মেয়েদেরকে বিয়ে করার ঘৃণায় কেউ প্রস্তাব নিয়ে আসে না। আমার সব বোনই আত্মীয় স্বজন গ্রামবাসী সকলের নিকট খুবই সুন্দরী হিসাবে পরিচিত হলে দারিদ্র্যের কারণে খুবই ঘৃণিত। কিন্তু এলাকার হেনউর্তি যুবক নেই যাদের দৃষ্টি আমাদের বক্ষ নিতম্ব এবং শরীরের যৌন আবেদনময়ী স্থানগুলোতে ঘুরপাক খায়নি। তাদের দৃষ্টির বাণে অনেক সময় খারাপ লাগলেও মাঝে মাঝে নিজের মনে অহংকার বোধ জাগত। কারণ সুন্দরী বলতে যতগুলো বৈশিষ্ট্য থাকা একজন মেয়ের দরকার তার সব গুণই আমাদের ছিল। তবুও এসএসসি পাশ করার পর দীর্ঘদিন ঘরে বসে থেকে ২০ বছর বয়সে অনেক কষ্টে ২ বছর আগে বড় বোনের বিয়ে হয় বাবার মতো একজন ট্যাক্সি চালকের সাথে। দ্বিতীয় বোন ৯ম শ্রেণী পর্যন্ত পড়ে, লেখাপড়া বন্ধ করে। ১ বছর আগে তার বিয়ে হয় পাশের গ্রামের একজন চাল বিক্রেতার সাথে। ১৯ হলেও আমাকে দেখে কেউ ১৯ বছর বয়সী ভাবে না। লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি, স্বাস্থ্যের গঠন বেশ ভালো, হৃষ্টপুষ্ট, শ্রুতি চেহারা, ভরাট কোমর, প্রশস্ত বক্ষে বয়সের চেয়ে তুলনায় একটু বড় মাপের স্তন, কোমর পর্যন্ত ঘন কালো চুল, সব মিলিয়ে অনিন্দ সুন্দরী আমি। সবেমাত্র এইচএস পড়ছিলাম। স্কুলে যাওয়ার পথে এলাকার যুবকেরা আমায় দেখলে কোনো কোনো সময় বাজে গান ধরত। আমার পায়ের কাছে এসে গুনগুন করে গেয়ে উঠত, এই সোনা ভাগ করি, পারতাম যদি দিতে পারি। আমি গরিবের মেয়ে, আর গরিবের পক্ষে কথা বলার মানুষ থাকে না। বাবাও বৃদ্ধ লোক, ভাই যেটা আছে তাও আমাদের সবার ছোট, সহ্য করে এড়িয়ে যেতাম। শুনি নাই ভাব দেখিয়ে পাশ কেটে যেতাম। তাদের কিছু কিছু গান শুনতে মাঝে মাঝে ভালোই লাগতো না। একদিন একজন গেয়ে উঠল, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, ঠেকাতে পারবে না কেউ। শুধুমাত্র গরিবের সুন্দরী মেয়ে হওয়ার কারণে পথ চলার প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও কষ্ট করে আত্মীয় স্বজনের সাহায্যে এইচএস পাশ করে স্থানীয় কলেজে ভর্তি হয়েছি মাত্র। কলেজের পাশেই আমার পিসেমশায়ের বাড়ি থাকায় সেখান থেকে পড়ালেখা শুরু করছিলাম। খুব বড় আকাঙ্ক্ষা ছিল না, কোনো প্রকারে বিএ পাশ করতে পারলে একটা ছোটোখাটো চাকরি জোগাড় করার ক্ষমতা অর্জিত হলে ব্যাস। খুব রেস্ট্রিক্টিভ থাকতে চেয়েছি। শরীরে বাঁধ ভাঙা যৌবন নিয়েও কারোর সাথে দৈহিক সম্পর্ক জড়ায়নি। তবুও যে পুরোপুরি থাকতে পেরেছি তা নয়, মাঝে মাঝে যৌন কল্পনা, কোনো পুরুষকে একান্তে পাওয়ার ভাবনা জেগে বসত। কয়েকটা ঘটনা আমার সেই অদম্য স্পৃহাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইচএস পাশ করার পর একদিন মেজ দিদির বাড়িতে গিয়েছিলাম। মেজ দিদির একটি মাত্র কামরা, একটি কামরায় দিদি আর জামাইবাবু রাত যাপন করে। আমি যাওয়াতে তাদের বেশ অসুবিধেই হয়েছিল। রাতে আমি দিদি শুয়েছিলাম এক বিছানায়, জামাইবাবু একই রুমে আলাদা বিছানা করে শুয়েছিল। গভীর রাতে একটা কচরমচর শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি অন্ধকার ঘরে বুঝতে পারছিলাম তারা দুজনে উলঙ্গ হয়ে রতিক্রিয়ায় মগ্ন। মেজদিদির যৌন লীলা আমার কল্পনার চোখে ভাসতে থাকে। কিছুতেই আমার কল্পনা থেকে ওই দৃশ্য তাড়াতে পারতাম না। চলার পথে রাস্তার ধারে কাউকে প্রস্রাব করতে দেখলে আমি আর চোখে তাদের দিকে তাকাতাম। কারো কারো দেখতাম, আবার কারো দেখতাম না। মাঝে কল্পনা করতে করতে অন্যমনস্ক হয়ে যেতাম। তখন বান্ধবীরা আমাকে ধাক্কা দিয়ে বলতো, এই শিল্পী, কী ভাবছিস? আমার কল্পনা তখন ভেঙে যেত। এত কিছুর পরও আশা ছিল লেখাপড়া করে বড় হব, কিন্তু ভাগ্যে সইল না। সৌদি প্রবাসী এক যুবক ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে পিসেমশায়ের কাছে আমার বিয়ের প্রস্তাব দিল। ছেলেটি কয়েকবার পিসেমশায়ের কাছে এসেছে দেখেছি, আমার সাথে কুশল বিনিময় হয়েছে, কিন্তু বুঝিনি আমাকে বিয়ে করার জন্য ঘুরছে। পিসেমশাই আমাকে না জানিয়ে আমার সব আত্মীয় স্বজনদের মতামত নিয়ে ছেলেটিকে কথা দিয়ে ফেলেছে। সবশেষে আমার মতামত নিতে চাইলে আমি না করে দিই।
ছেলেটি যথেষ্ট সুশ্রী এবং সুঠাম দেহের অধিকারী হলেও আমি তাকে সরাসরি বলে দিই যে তাকে আমার পছন্দ নয়। ভীষণ আঘাত পেলেও সে হাল ছাড়েনি। আমার সকল আত্মীয়দের সাথে ইতিমধ্যে ভাব করে ফেলাতে তারা ছেলেটির পক্ষ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিল। শেষ পর্যন্ত আমি নির্লজ্জের মতো বলে ফেললাম, নগদ 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে এফডি দিলে আমি এ বিয়েতে রাজি। ছেলেটি রাজি হয়ে গেল। অবশেষে ছেলের কোনো আত্মীয় ছাড়া আমার পিসেমশাই বাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার বিয়ে হয়ে গেল। বাসর হলো, হানিমুন হলো, কিন্তু বিয়ের 2 মাস পরও শ্বশুরবাড়িতে কখনো আসে আবার কখনো আসে না। এমন সময় বিভিন্ন খবরাখবর নিয়ে জানা গেল বাড়িতে তার আরেক স্ত্রী আছে। আমার গার্জিয়ানরা চাপাচাপি করাতে আমার স্বামী বলল, শিল্পীকে আমি বিদেশে আমার সাথে নিয়ে যাব। মনে ক্ষোভ থাকলেও আমি এবং আমার গার্জিয়ানরা কিছুটা আশ্বস্ত হলাম। আমার স্বামী আমাকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেতে লাগলো এবং বেড়ানোর ফাঁকে আমাকে পাসপোর্ট এবং ভিসার জন্য তার সৌদিয়াস্ত মালিকের সাথে আলাপ করে নিল। যথাসময়ে আমার ভিসা এসে গেল, আমার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলো এবং টিকিটও বিদেশ যাওয়ার তারিখ নির্ধারণ হলো। মনে আনন্দ ও খুশি যেন ধরছে না। স্বামীকে বিশাল সময় ধরে কাছে পাব, তার কারণেই তো বিদেশ যাওয়ার সুযোগ পেলাম। তার সাথে বিয়ে না হলে বিদেশ যাওয়ার কথা কল্পনাও করতে পারতাম না। তাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, তাকে পছন্দ করি না বলাতে বারবার ক্ষমা চাইতে ইচ্ছে করছে। আমার 10 লাখ টাকার এফডি করে দিয়েছে, কত ভালোবাসা থাকলে তা পারে? ভালোবাসাটা একবার মেপে দেখতে ইচ্ছে করছে। এ ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসাকে ওজনে হার মানাবে নিশ্চয়ই। খুশির বন্যায় তার আরেক স্ত্রীর অস্তিত্বের কথাই ভুলেই গেলাম, কারণ সে পাবে মাত্র কয়েক মাসের জন্য আর আমি পাবো কয়েক বছরের জন্য। নির্ধারিত দিনে সকলের কাছে আশীর্বাদ নিয়ে আমরা বিদেশ পাড়ি জমালাম। আর বসের সাথে কথা বলে আমার স্বামী ফ্যামিলি নিয়ে থাকার সব বন্দোবস্ত করে নিয়েছে। যখন সৌদি পৌঁছালাম সন্ধ্যা হয় আমরা বাসায় পৌঁছালাম। হোটেল থেকে রাতের সব খাবারের ব্যবস্থা হলো। দারুণ বাসা দেখে আমি আবেগে হতবাক হয়ে গেছি। সবকটি কামরায় এসি, হিটার ফিট করা আছে। সব কামরার সাথে বাথরুম রয়েছে। 6 কামরার 3টি বেডরুম, 1টি ডাইনিং এবং 1টি কিচেন রুম আর 1টি গেস্ট রুম। বিশাল আকারের কামরা, সম্ভবত 18 ফুট বাই 12 ফুট হবে। আমার স্বামী বিদেশ বাড়িতে এত ভালো বাসা পাবে আমার ভাবতেই যেন কষ্ট হচ্ছে। সত্যি সে ইঞ্জিনিয়ার বটে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা আনন্দে মেতে উঠলাম। আবেগের উচ্ছ্বাসে, যৌন উন্মাদনায় আদিম খেলা শেষ করে ঘুমিয়ে গেলাম। সকাল 8টায় আমাদের ঘুম ভাঙল। আজ সকালটা যে আমার জীবনের সবচেয়ে দুঃখময় সময়ের সূচনার প্রথম সকাল হবে জীবনেও কল্পনা করিনি। যৌনতার দৈহিক আনন্দকে কেউ যদি একমাত্র সুখের উপায় হয়ে থাকে, তাহলে ওই সময়টা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। আর সাংসারিক জীবনের স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে, স্বল্প প্রাপ্তির মাধ্যমে মানসিক তৃপ্তিকে যে সুখ মনে করে, তার জন্য যৌন সুখ কোনো একমাত্র সুখ নয়, তা বেশ্যাদের হতে পারে। আমি ওই দিনগুলোতে বেশ্যাদের স্তরে অভিনয় করলেও আসলে সে মানসিকতার ছিলাম না। 9টায় ঘুম থেকে উঠে স্বামীকে ডেকে তুললাম। নাস্তার জন্য দোকানে যেতে বললাম। বলল যাওয়া লাগবে না, কয়েকজন মেহমান আসবে, তারা নিয়ে আসবে। দুজনে স্নান করে ফ্রেশ হয়ে বসে আছি মেহমানের জন্য। প্রায় আধা ঘন্টা পর মেহমান আসলো। আজকে চা নাস্তা নয়, শুধু পাকের সরঞ্জামাদি হতে শুরু করে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, যা আমাদের দুজনের 3 মাস চলে যাবে, তার সাথে ফ্রিজ, হোম থিয়েটার, টিভি, মাইক্রো ওভেন এবং অন্যান্য। আমার দিকে ইশারা করে কি যেন বলল। আমি তাদের ভাষা বুঝলাম না। আমার স্বামী বুঝিয়ে দিল এই সমস্ত জিনিস আমাদের জন্য তারা উপহার এনেছে। আমার স্বামীর প্রতি ভালোবাসা থেকে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমি সবাইকে গেস্ট রুমে বসার জন্য ইশারা করলাম। তারা মোট 7 জন এলো, সবাই নিগ্রো, যেমন কালো তেমন কেমন চেহারার। অন্ধকারে দেখলে যে কেউ ভয়ে চিৎকার করে উঠবে। মিডিয়াম সাইজের দেহ, খুব একটা মোটা নয়, পাতলা তো নয়,
বিশাল লম্বাটে শরীর, কনুই হতে হাতের মধ্যমা আঙুল পর্যন্ত প্রায় 2 ফুটের কম হবে না। হাত যেমনি লম্বা, হাতের আঙুলগুলোও তেমনি লম্বা। এক একটা আঙুল প্রায় 5 ইঞ্চির কম হবে না। প্রায় সবাই একই গঠনের এবং একই মাপের ও একই আকৃতির লোক। আমার স্বামী কানে কানে বলে দিল, এরা সবাই 3 মায়ের একই বাপের সন্তান। তারা সবাই ভাই, কেউ বিয়ে করেনি। তার মধ্যে 4 জনই যমজ সন্তান 2 মায়ের এবং বাকি 3 জন 3 মায়ের সন্তান একই বছরের। তারা প্রায় সমবয়সী। সবার বড়টার বয়স 19-এর বেশি হবে না। শুনে অবাক হয়ে গেলাম। আমার দিকে ইশারা করে কি যেন জানতে চাইল। আমার স্বামী জবাব দিল, শিল্পী। বুঝলাম আমার নাম জানতে চেয়েছে। আমার স্বামী ও তাদের মাঝে কথোপকথন একটা শব্দও আমি বুঝলাম না। কথার মাঝে একটা লিখিত দলিল বের করে আমাকে স্বাক্ষর করার জন্য আমার স্বামীর মাধ্যমে এগিয়ে দিল। আমি অন্য ভাষা না বুঝতে পেরে স্বামীর দেখানো স্থানে সই করে দিয়ে দিলাম। তারপর আমার স্বামী সই করল। আমি কিছু একটা সন্দেহ করতে পারছিলাম। তারপর মিষ্টি খাওয়ার পর্ব শুরু করলাম। আমি প্রত্যেকে মিষ্টি পরিবেশন করতে লাগলাম। মিষ্টি দেওয়ার সময় মিষ্টি গালে নিয়ে আলতোভাবে সে আমার গালে হাতের তালু দিয়ে আদর করে দিল। আমি ভড়কে গেলাম এবং একটু পিছন হটতে চাইলে আমার স্বামী বারণ করে বলল, কিছু মনে করো না, এখানে সিস্টেমটা এমন। প্রত্যেকের এমন আচরণ দেখে বিশ্বাস করলাম, হ্যাঁ, সিস্টেমটা এমন। তারপর সবার নাম লিখে কি যেন লটারি টানা শুরু করলে। আমি সব লটারি টানলাম। প্রথম যেটা তুললাম তাকে আমার স্বামী এবং অন্যরা ধন্যবাদ জানাতে দেখে আমিও তাকে ধন্যবাদ জানালাম। সে উঠে এসে আমাকে কপালে একটা চুমু বসিয়ে আদর করে দিল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। স্বামীর দিকে তাকাতে সে বলল, কিছু মনে করার কারণ নেই, এটা সিস্টেম। প্রত্যেকের নাম টানলাম। প্রত্যেকে আমাকে চুমু দিল আমার স্বামীর সামনেই। তারপর নাস্তা পর্ব শেষ করে সবাই আবার আসার কথা বলে চলে গেল। আমার স্বামীও তাদের সাথেই বাইরে চলে গেল। বিকাল 3টায় আমার স্বামী বাসায় আসে। খুব স্বাভাবিকভাবে বলল, আমি কাজে যাচ্ছি, আসতে রাত হবে, ভয় করো না। যাবার সময় একটা কাগজ দিয়ে বলল, আমি যাবার পর এটা পড়বে। তারপর বেরিয়ে গেল। সে চলে যাবার পর কাগজটা খুললাম। তাতে লেখা আছে, শিল্পী, দুঃখ নিও না, এরা সবাই একই বাপের সন্তান। তাদেরকে ধনী মনে হলেও এখানকার জন্য তারা খুব গরিব। এখানে একজন পুরুষ বিয়ে করার সময় তার স্ত্রীকে নগদ 3 থেকে 4 লাখ রিয়াল গুনে দিতে হয়। তাই তারা কেউ আলাদাভাবে বিয়ে করতে পারছে না। এখানকার অনেকে বিয়ে করতে না পারলে ভারতে গিয়ে মেয়ে ভোগ করে তাদের সে ক্ষমতাও নেই। সে কারণে তারা আমাকে সবাই মিলে 2.5 লাখ রিয়াল, তার মানে ভারতে প্রায় 35 লাখ টাকা দিয়ে চুক্তি করেছে সেখান থেকে খুব সুন্দরী একটা মেয়ে এনে দেওয়ার জন্য, যাকে সবাই মিলে ভোগ করবে। সেখান থেকে তোমাকে 10 লাখ টাকা দিয়েছি, বাকিটুকু আমার পারিশ্রমিক। আর তাদের কাঙ্ক্ষিত সেই মেয়ে তুমি। যে দলিলে সই করেছ সেটা তোমার সাথে তাদের সবার যৌনলীলার চুক্তিনামা। আর যে লটারি টেনেছ সেটা প্রথম কার সাথে রাত কাটাবে আর তোমার রাত্রিবাস শুরু হবে তার লটারি, এবং কার পরে কে আসবে তা নির্ধারণ করার লটারি। তারা যেভাবে বলে সেভাবে চলিও, কারণ তারা খুব খারাপ মানুষ এই এলাকার জন্য। আবার তাদের খুশি করতে পারলে তোমার জন্য জান দিয়ে দেবে, কোনো কষ্ট পাবে না। তারা যেন বুঝতে না পারে তাদের সাথে সঙ্গমের চুক্তি ও লটারির ব্যাপারে তুমি কিছু জানো না। তুমি যৌন সঙ্গমে অস্বীকার করলে নির্যাতন করতে পারে, তাই তাদেরকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবনকে উপভোগ করে নিও। তোমার, আমার ও তোমার পাসপোর্ট তাদের কাছে আছে। বাড়ি যাওয়ার সময় তোমার সাথে দেখা করব। 2 বছরের জন্য বিদায় নিলাম। আমাকে ক্ষমা করবে। কাগজটা পড়ে অঝরে কাঁদতে লাগলাম। ভাবলাম আত্মহত্যা করি। পরে ভাবলাম জীবনটা একবারই, এখানে যাই ঘটুক দেশে তো কেউ জানছে না। একবার মুক্তি পেলে সেখানে স্বাভাবিক জীবনের খোঁজ পাব। শুধু আমার স্বামী নামের বেঈমানটাকে অভিশাপ দিলাম কিছুক্ষণ। নিজেকে কঠিন করে নিলাম। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি নিলাম। চোখের জল তবু বাদ মানছে না। আজ রাত যে কত কষ্টদায়ক হবে ভাবতেই গা শিউরে উঠছে। সন্ধ্যা হয়ে আসছে। হয়তো কিছুক্ষণ পর হায়নার দলে প্রথমজন এসে যাবে। আমার শরীরের প্রত্যেকটা ভাঁজ নিয়ে খেলতে শুরু করবে
অসুরের মতো শরীরের সব শক্তি দিয়ে। কেউ কারোর ভাষা বুঝি না, বিধায় কিছু বুঝিয়ে বলতেও পারছি না যে আমি তাদের চাকর সাহেবের বিয়ে করা স্ত্রী। সে আমার সাথে প্রতারণা করেছে। আমি দেহ ব্যবসায়ী নই। পালাবারও কোনো সুযোগ নেই। বন্দিনীর মতো তাদের যৌন লালসার শিকার হতেই হবে। বাড়ির কথা মনে পড়ে কান্না এসে গেল। তারা হয়তো আনন্দে উৎফুল্ল যদি আমার অবস্থার কথা জানত, দুঃখ ও ঘৃণায় প্রাণ ত্যাগ করত। দুপুরে ভাত খাওয়া হয় নাই। কয়েকটা ফল খেয়ে ক্ষুধা মেটালাম। রুমের ভিতর এদিক ওদিক পায়চারি করছি। সন্ধ্যা হতে বেশি দেরি নাই। বিকেলের রোদ বাইরে জানালায় খুব স্নিগ্ধ লাগছে। জানালার দূরপানে দৃষ্টি দিলাম। 1000 ফুটের ভিতর দুয়ে দেয়াল ছাড়া অন্য কোনো বাড়ি দালান চোখে পড়ল না। উৎসুক হয়ে অপর সাইডে জানালায় এসে বাইরে দেখলাম অনুরূপভাবে 1000 ফুট দূরে একটা দেওয়াল, চতুর্দিকে গাছ গাছালি, সবগুলো ফলের গাছ। বুঝলাম এই বাসাটা একটা বাগানের ঠিক মাঝখানে অবস্থিত। অপরূপ দৃশ্য। এর চারপাশে কোনো পরিবার নেই, অন্য কোনো লোক চলাচল করে না। একতলা একটি দালানের প্রকাণ্ড বাড়িতে আমি একাই, কিন্তু তারা কোথায় থাকে ঠিক বুঝলাম না। এখানে উত্তর দক্ষিণ কোন দিকে আমার জানা নেই, তাই চতুর্দিকে ঘুরে ঘুরে জানালার বাইরের দৃশ্য দেখে আমি অবাক হলাম। এত বিরাট বাগানের মালিক তারা। সন্ধ্যা হয়ে গেছে। দূরে আজান শুনছি। কিছুক্ষণের মধ্যে চারিদিক অন্ধকারে ঘিরে যাবে, আর আমার জীবনটাও ঠিক অন্ধকারে ভরে যাবে। জানি না এখান থেকে আদৌ বেরোতে পারবো কিনা, এবং কিংবা 2 বছর পর আমার দালাল স্বামী আমাকে নিতে আসবে কিনা। ততদিনে আমি বাঁচব তো? হায় ভগবান! গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী গল্প পাঠ করতে আমরা উৎসাহিত বোধ করি। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে।